কি খবর? ইজি বাংলার পক্ষ থেকে বাংলা প্রথম পত্রের একটা আয়োজন। ওই দেখেন আমার পেছনে দেখা যাচ্ছে প্রাণ, এবং এই প্রাণের যে আব্বা তার নাম আরও দেখা যাচ্ছে দাড়িওয়ালা ভদ্রলোক রবীন্দ্রনাথ ঠাকুর। তো যাই হোক, ওনাকে নিয়ে নবম দশম শ্রেণীর এই প্রাণ কবিতা, এটা একটা পদ্যাংশ মানে কবিতা স্যার। কবিতা নিয়ে আলাপে আমি যাব, তার আগে কবিগুরুর নিয়ে দুইটা কথা বলি স্যার। ক্লিয়ার? রবীন্দ্রনাথ ঠাকুর আমার অসম্ভব পছন্দের, এই কথা আসলে বলা যাবে না। ওনারা আমি খুবই সম্মান করি। ওনার লেখা আমি যথেষ্ট যথেষ্ট না, ওনার অনেক লেখা, আমি সব লেখা তো পড়তে পারি নাই, 50%ও ওনার পড়তে পারি না, বাট ওনার 20% লেখা আমি পড়ার চেষ্টা করছি। ওনার ভাবধারা আমাকে মোহিত করে, মুগ্ধ করে। তবুও রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি গুরু মানি না। আমি গুরু নজরুলকেই মানি, বা আমি গুরু হয়তো মানিক বন্দ্যোপাধ্যায়কে মানি, রবীন্দ্রনাথকে মানি না। কেন মানি না স্যার? তার কারণ হচ্ছে, এই প্রশ্নটা দিয়ে আমরা কবিতা চলে যাবো। এই প্রশ্নের উত্তরে মানে এখানে আমি কারো পছন্দ করে এটা ইম্পর্টেন্ট না। আমার পছন্দ অপছন্দের ভিউয়ের মধ্যেই এই কবিতার আলাপটা লুকানো। রবীন্দ্রনাথ ঠাকুর না একটু জনবিচ্ছিন্ন দার্শনিক। মানে কি স্যার, উনি অবশ্যই অনেক গভীর গানের কথা বলতেন, সেই গান মূল্যহীন এরকমটা না, কিন্তু সেই গান সাধারণ মানুষের ধরাছোঁয়ার একটু বাইরে হয়ে যায় অনেক সময়। উনি সাধারণ মানুষের বাইরের একজন কবি, কিন্তু উনি সাধারণের কাছে অনেক জনপ্রিয়। কিন্তু আপনি দেখেন, সবাই রবীন্দ্রনাথকে চিনে, কিন্তু কয়জন রবীন্দ্রনাথের কবিতা পড়ছে স্যার? কয়জন পড়ছে? রবীন্দ্রনাথের গান বললে আমার আশেপাশে যে কারো জিজ্ঞেস করে সবাই বলবে আমারও পড়ানো যাহা চায়। রবীন্দ্রনাথের সবচেয়ে সস্তা গানগুলোর একটা, সস্তা বলতেছে এই কারণে ওনার লেখার গভীরতার দিক থেকে। রবীন্দ্রনাথের আরও এমন গান আছে স্যার, যেমন সকাতরে ওই কাঁদিছে সকলে শোনো শোনো পিতা, কহ কানে কানে শোনাও দাঁড়ে দাঁড়ে মঙ্গল বারতা। চমৎকার লিরিক্স স্যার, চমৎকার গান স্যার। কিন্তু ওই গানটা হয়তো বা এতটা জনপ্রিয় না যতটা জনপ্রিয় স্যার কোনটা, আমারও পড়ানো যাহা চায়। তার কারণ কি, রবীন্দ্রনাথ সবসময় তার ভাবনায় একটা অদ্ভুত গভীরতা রাখছে, যে গভীরতার জন্য আমি তার প্রতি মুগ্ধ হই, তাকে আমি অসম্ভব ভালোবাসি, রেসপেক্ট করি। কিন্তু তাকে আমি গুরু মানে না, আবার একই কারণে, কারণ আমি নিজেকে জনমানুষের লোক মনে করি, আমি নিজেকে সাধারণের লোক মনে করি, এই জন্য তাকে গুরু মানে না। কিন্তু আমি গুরু মানে না বলে তুচ্ছ তা কিন্তু না। আমি কি বুঝাইলাম স্যার? উনার ডিপনেস অন্য আর পাঁচজনের থেকে আলাদা। নজরুল যেমন সাধারণ মানুষের কবি হইতে পারছে অনেক দিক থেকে, চিন্তার দিক থেকে, রবীন্দ্রনাথ সেই দিকে যান নাই। রবীন্দ্রনাথ বরং অসাধারণের কবি হয়েই আসেন, এবং উনি এমন একটা ফিলোসফি চর্চা করছেন যাতে আমরাও ওর পিছু পিছু ফলো করে করে আমরাও অসাধারণের লেভেলে যাইতে পারি। এটাও কিন্তু কম না স্যার। এইবার যে প্রাণ কবিতাটা, এটা কি নিয়ে স্যার? আপনি মরে যাবেন। রাগ করলেন? রাগ করেন না স্যার, আমিও মরে যাবো। নিতে আমিও রাগ করতেছি না, সবাই মরে যাবো স্যার। ক্লিয়ার? কিন্তু আমরা কেউ মরতে চাই না, সবাই থাকতে চাই স্যার। এটা কি সম্ভব বলেন? আমার বয়স তার 31 এখন। আমার এই যে এই পাশ দিয়ে বাম পাশ দিয়ে চুল পড়া শুরু হয়েছে, মাসাল্লাহ আর 2 বছরের মধ্যে পুরোটা খালি হয়ে যাবে। চুল পড়তে পড়তে একসময় মাথার চামড়া পড়ে যাবে, হাড়গোলা ক্ষয়ে যাবে মৃত্যুর পর। স্যার আমি তো হারাই যাব, আমি চাইলেও থাকতে পারবো না স্যার, যাই করি না কেন পারবো না স্যার। তাইলে রবীন্দ্রনাথ বললো তারও ইচ্ছা, এই সুন্দর ভুবনে মরতে চায় না, থাকতে চায়, কিন্তু তবুও থাকার তো কোনো শারীরিক কোনো উপায় নেই, আছে স্যার? নাই। তো রবীন্দ্রনাথ কি বললেন? থাকার একমাত্র উপায় কি? মানুষের হৃদয় বা মনে যদি স্থান পাই, আমি যদি মানুষের ভালোবাসা পাইতে পারি, মানুষ যদি আমার কর্ম, আমার কাজ, আমার দর্শন, আমার শিল্প এগুলোকে স্মরণ রাখে, তাহলে যেন মানুষের মনের মধ্যে আমি অমর হয়ে থাকতে পারলাম। এটাই এই প্রাণ কবিতার মধ্যে বলা। বুঝতে পারছেন স্যার? ক্লিয়ার? খুবই মজার একটা ব্যাপার। আমি এই জন্যই বললাম যে দেখছেন ওনার চিন্তাটা কীরকম, কি আধ্যাত্মিক চিন্তা, যে জীবদ্দশায় যা হোক না হোক, মৃত্যুর পর যাতে লোকে আমারে মনে রাখতে পারে। কেন মনে রাখতে পারে স্যার? আমার কর্মের মাধ্যমে। কোন কর্ম? মহৎ কর্ম বা শিল্পকর্ম। ক্লিয়ার স্যার? যাই হোক, আপনারা যারা কবিতা বলছেন তারা জানেন, আমরা সময় নষ্ট করবো না, আমার দর্শক হিসেবে যাবে আমাদের মূল আলোচনায়, কবি পরিচিতি। আমরা দেখব আমাদের দাড়িওয়ালা ভদ্রলোকের জীবনাচরণটা কি। একটু দেখেন স্যার, দাড়িওয়ালা ভদ্রলোক জন্মগ্রহণ করেন 1861 সালে, এবং আনন্দের সাথে মৃত্যুবরণ করেন 1941 সালে। সেটা হয়তো আলোচনা করা আছে স্যার, এই যে এখানে 1941 আর 1861। ভেরি গুড স্যার। এছাড়া দাড়িওয়ালা ভদ্রলোকের বাবার নাম ছিল দেবশ্রী, মানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং তার দাদার নাম ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এগুলো আসলে আসলে দরকার নেই আর কি। মহর্ষি মানে হচ্ছে মহাঋষি বলে করে উল্লেখ করা হয় আর কি। তো ভালো কথা, এই গেল আর কি। এখন সাহিত্যিক পরিচয়ের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা আমি মানবো, সেটা হচ্ছে ওনার এই লাইনটা। রবীন্দ্রনাথের প্রথম কবিতার বই প্রকাশিত হয় মাত্র 15 বছর বয়সে, যে বইটার নাম তার বনফুল। এই বনফুল কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ রচনা করেন মাত্র 15 বছর বয়সে, এবং সেই কবিতাটা যে খুব দুর্দান্ত হয়েছিল তা না কবিতার বইটা, কিন্তু এটাতেই প্রমাণ পাওয়া যায় যে ওনার মধ্যে একটা গভীর প্রতিভা লুকানো। 15 বছর বয়সে স্যার সর্বোচ্চ আমি ললিপপ খাওয়া শিখছি, বা স্যার আমি চকবার আইসক্রিম নিজের টাকায় কিনে খাওয়া শিখছি 15 বছর বয়সে। আমি কবিতা লিখবই চিন্তা করি নাই স্যার, বা লিখলো তখন কি লিখছি, জল পরে পাতা নড়ে, আমার ঘরে মুরগি মরে, এই টাইপের কবিতা স্যার, মানে ছন্দ মিলানো, লাইনের সাথে লাইন মিলানো। কিন্তু রবীন্দ্রনাথ যথেষ্ট গভীর চিন্তা,
প্রকাশ করা যথেষ্ট, ওনার বয়সের তুলনায় চেষ্টা করছেন বনফুল কাব্যগ্রন্থে, এটাই প্রমাণ করে ওনার দীর্ঘযাত্রা সাহিত্যের দিক থেকে। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর, দেখেন খেয়াল করবেন, আমার খুব ভালো লাগছে জিনিসটা, খুবই ভালো লাগছে, ইংরেজি গীতাঞ্জলি সং অফারিং সংকলনের জন্য এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। স্যার এত ভাল লাগার কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গায়, ইভেন বোর্ডের বইতেও দীর্ঘদিন ধরে এটা ভুল ছিল স্যার, যে রবীন্দ্রনাথ নাকি গীতাঞ্জলি বইয়ের জন্য নোবেল পুরস্কার পান। স্যার এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। গীতাঞ্জলি বই আর সং অফারিং দুইটা এক জিনিস না। না না স্যার, অনেকেই তর্ক করে, না না স্যার গীতাঞ্জলির অনুবাদ হচ্ছে সং অফারিং। না স্যার, তাহলে আপনারা জানেন না। মূল ব্যাপারটা হচ্ছে গীতাঞ্জলির 70% কবিতার অনুবাদ এবং রবীন্দ্রনাথের নিজের 30% কিছু কবিতা, দুইটা মিলায় ধরেন 100% বানায় একটা বই, তার নাম সং অফারিং, গীতাঞ্জলি তার সং অফারিং। এই বইটা নোবেল পায়। বাংলা যে গীতাঞ্জলি বই, সেই বই কিন্তু মোটেও নোবেল পুরস্কার পায় না। এবার আমরা একটু আগাবো, দেখেন সামনে দিয়ে কি বলতেছে। তার কালজীবনের কবিতার নাম বলা, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোতেই মার্ক করবো, সবগুলো না স্যার। আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মানসী, চিত্রা, সোনার তরী আর বলাকা, এই 4টা কাব্যগ্রন্থ। রবীন্দ্র নজরুলের বেলায় কিন্তু কোনটা কোন ধরনের বই ইম্পর্টেন্ট, এই 4টা কবিতার বই, কাব্যগ্রন্থ। এরপরে উপন্যাস চোখের বালি অলওয়েজ, গোড়া অলওয়েজ, শেষের কবিতা। স্যার শেষের কবিতা রবীন্দ্রনাথের দুর্দান্ত একটা প্রেমের উপন্যাস। কবিতা দেখে অনেকে এটা কবিতার বই মনে করে, কিন্তু আসলে এটা উপন্যাস। স্যার চোখের বালি একটা মনস্তাত্ত্বিক উপন্যাস, দুর্দান্ত। এটার চলচ্চিত্র, সিনেমাও আছে স্যার, যে সিনেমার নায়িকা ছিলেন ঐশ্বরিয়া রায়, বলিউডের, বাংলা সিনেমা স্যার, এবং নায়ক ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কলকাতার। তাদের দুজনের করা চোখের বালি আপনারা দেখতে পারেন, তুখোর সিনেমা, মজার সিনেমা। এবং স্যার গোরা, এই গোরা একটা দুর্দান্ত একটা সামাজিক উপন্যাস, রবীন্দ্রনাথের লেখা। একজন অ্যাংলো ইন্ডিয়ান, মানে একজন ইংরেজ প্লাস ইন্ডিয়ান, সে এখানে বাচ্চাকাল থেকে একটা ফর্সা ছেলের বেড়ে ওঠা, গোরা মানে ফর্সা, ওর বেড়ে ওঠা এবং ওর মানসিক পরিবর্তন, তার উপরে লেখা স্যার। বিচিত্র বই স্যার, পুরো দেখতে পারেন, দুর্দান্ত বই আর কি। এইবার স্যার রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কিছু নাটকের নাম আমি দেখাবো স্যার। এর মধ্যে একটা হচ্ছে রক্তকরবী, খুবই বিখ্যাত নাটক, আর একটা হচ্ছে ডাকঘর। ওকে স্যার, রক্তকরবীর উপর একটা, এই থিমের ওপর, মোটেও এই গল্পের ওপর না, রক্তকরবীর গল্প পুরো আলাদা। আর আমি যে সিনেমাটার নাম বলবো সেটাও পুরো আলাদা, সেটা হচ্ছে 9 নম্বর বিপদ সংকেত, হুমায়ুন আহমেদের একটা কমেডি সিনেমা, ফানি সিনেমা। কিন্তু ওই সিনেমার যে মূল প্লটটা, যে ভাবটা, যে থিমটা, ওইটা রক্তকরবীর থেকেই নেওয়া। মানে একটা ফুলওয়ালি মেয়ে আর একটা রাজার মধ্যে যে একটা অদ্ভুত তর্ক বিতর্ক হয়, যে কার জীবনটা ভালো, এই বিলাসবহুল জীবন ভালো নাকি মুক্ত ফুলের জীবনটা ভালো, এই নিয়ে তর্ক বিতর্কের একটা নমুনা বা একটা ছায়া আপনি 9 নম্বর বিপদ সংকেতের মধ্যে পাবেন। আপনি ওই সিনেমাটা দেখলেও কিন্তু গল্পটা না বুঝলে রক্তকরবীর রবীন্দ্রনাথের ডিপনেসটা কোথায় সেটা আপনি আন্দাজ করতে পারবেন অল্প হলেও স্যার। ক্লিয়ার? এবার একটু সামনের দিকে আগাই। পেশায় উনি সব ছিলেন। রবীন্দ্রনাথ ইজ দ্য মোস্ট, মানে আলটিমেট অক্টোপাস। তার 8 হাত 8 জায়গায় ছিল, সব জায়গায় তিনি কাজ করছেন। বাংলা সাহিত্যে এমন কোনো ধারা নাই, উনি সুর করছেন, উনি পড়াশোনা করাইছেন, উনি প্রবন্ধ লিখতেন, চিঠি লিখছেন, নাটক লিখছেন স্যার, মানে ওনার কোনো ঠিক ঠিকানা নাই, গান লিখছেন, উপন্যাস, সব সব করছেন উনি। ইভেন বাংলা সাহিত্যে প্রথম গল্প বই, প্রথম ছোট গল্প, এটারও জন্ম দেন রবীন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার স্যার? এবার আমরা আগাই। সাহিত্যকর্ম, তার কাব্যগ্রন্থের মধ্যে বিখ্যাত আছে অনেক বলে আমি দাগাড়ি স্যার একটু আগে আর আগাবো না। উপন্যাস ঠিক আছে, প্রবন্ধ, রাজা, কালান্তর, সভ্যতার সংকট, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবন্ধ আমি বলবো সভ্যতার সংকট। ক্লিয়ার স্যার? নিজেরা চাইলে পড়তে পারেন, এগুলো আমি আগে দাগাড়ি দিচ্ছি, তাই এখানে আর আগাবো না স্যার, লাগাবো না। নতুন কোনো বই কি দেওয়া যায়? না স্যার, আমার কাছে মনে হয় না স্যার। রক্তকরবী, তাসের দেশ, মালিনী, না স্যার দরকার নাই। এইবার পুরস্কারে আবারও গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ না স্যার, গীতাঞ্জলি এবং আরও কিছু সলিড ইংরেজি কবিতা দুটা মিলায় স্যার তৈরি করা হয় গীতাঞ্জলি কাব্যগ্রন্থটা, মানে সং অফ অফারিং কাব্যগ্রন্থটা। আচ্ছা, তিনি প্রথম নোবেল বিজয় লাভ করেন সামথিং, এবং ব্রিটিশে তাকে নাইট উপাধি প্রদান করেন, নাইটহুড স্যার উপাধি, যা তিনি 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ত্যাগ করেন। 15 সালে ব্রিটিশ তারা নাইট উপাধি দেন, এবং 19 সালে পাঞ্জাবে, ভারতের পাঞ্জাবে এই যে জালিয়ানওয়ালাবাগের একটা হত্যাকাণ্ড ঘটে স্যার। আপনারা যদি পারেন একটা চলচ্চিত্র দেখেন, এই চলচ্চিত্র আমার খুব ফেভারিট বলিউড চলচ্চিত্র আর কি, তার নাম হচ্ছে রং দে বাসন্তী, আমির খানের সিনেমা, খুবই সুন্দর সিনেমা স্যার, খুবই সুন্দর সিনেমা, অবশ্যই দেখবেন স্যার। ওই সিনেমায় এই জালিয়ানওয়ালাবাগের যেই হত্যাকাণ্ড, সেটা নিয়ে ওখানে আলাপ করা হয়েছে, সেটাকে দেখানো হয়েছে, এবং সেখানে ঘটনাটা কি নৃশংস ছিল, সেই ঘটনার পর রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষেপে গিয়ে তার যে উপাধি, নাইট উপাধি, সেটা সে ছুঁড়ে ফেলে দেন, যে ব্রিটিশদের কোনো উপাধি আমার দরকার নাই, যারা হত্যা করে, যারা খুন করে, ওদের উপাধি মাথায় নিয়ে আমি করবোটা কি। এটাও কিন্তু রবীন্দ্রনাথ প্রমাণ করে যে তিনি অন্য ভাবধারার কবি, উনি একটু গভীর চিন্তার কবি, উনি অন্য 5 জনের মতো না। তাই স্যার ক্লিয়ার? এইবার আর কথা না বাড়াই, আমাদের আলাপ শেষ, আমরা চলে যাব আমাদের কবিতার মূল ভাবে। আমি একটু আগেই মূল ভাবটা বলছিলাম, আপনাদের মনেও আছে, আমি এখান থেকে রিডিংও দিব। আবার একটু বলতে স্যার, কবি বলতেছে ভাই প্রাণ কবিতায় যে ভাই বেশি দিন বাঁচবো না,
মরেই যাব ভাই, ক্লিয়ার। কিন্তু আমার একটাই কথা, আমি যদি মানুষের মনে একটু স্থান পাই আমার কর্ম দিয়ে, তাই আমি বারবার নতুন নতুন গান লেখা যাই, শিল্পকর্ম লেখা যাই মানুষের সুখ দুঃখ হাসি কান্না নিয়ে, এবং মানুষ যাতে তা রিলেট করে তাকে অন্তর ধারণ করতে পারে তাও আমি চাই। কিন্তু কি একটা দুঃখজনক বিষয় স্যার, কবি সাহেব জানেন যে যদি এমন হয় আমার ফুলটা মানুষের, আমার যে গানগুলো সেগুলো মানুষের মনে ধরে নাই, আমার শিল্পকর্ম মানুষের কাছে ভালো লাগে নাই, তাহলে তো মানুষ আমার আর মনে রাখবে না, আমার তুচ্ছ করবে, আমার একদিন ভুলে যাবে। ক্লিয়ার স্যার? কবি সাহেব বললেন আমি এমনটা চাই না। যদি আমার লেখা খারাপ হয়, যদি আমার লেখা তোমাদের ভালো না লাগে, আমার মৃত্যুর পর তোমরা আমারে ভুলে যাও, আমার কোনো আপত্তি নাই, ফেলে দিও ওই ফুল যদি সে শুকায়, এরকম একটা লাইন লাস্টে আছে স্যার, ক্লিয়ার। আর যদি তোমার ভালো লাগে তাহলে এই ফুলগুলা তুলে নিয়ে সাজায় রাখো, মানে আমাকে আমার কর্মের মাধ্যমে তোমাদের স্মৃতিতে, মেমোরিতে ধারণ করে রাখো। আমি মরে গেলে আমার শরীর হয়তো বা ফুরায় যাবে, কিন্তু আমার নামটা যাতে ফুরায় না যায়, আমার কর্ম যাতে ফুরায় না যায়, আমি সেই চেষ্টাই করতে চাই। আমি কর্মের মাধ্যমে, নামের মাধ্যমে সাধারণ মানুষের মাথায় বা অনেক মৃত্যুর অনেক বছর পরেও যাতে আমি মানুষের মনের মধ্যে স্থায়ী হয়ে থাকতে পারি। ক্লিয়ার স্যার? কি চমৎকার কথা না স্যার? এইবার আসেন আমরা মূল ভাবটা একটু আলাপ করি। দেখেন, প্রাণ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের করি ও কোমল কাব্যগ্রন্থ থেকে সংকলিত, এটা মার্ক করবেন স্যার, করি ও কোমল কাব্য সংকলিত। এই ভুবন সুন্দর ও আকর্ষণীয়, যা বলতে তাই বলতেছি, মানুষের হাসি কান্না, মান অভিমান, আবেগ ভালোবাসায় এই পরিপূর্ণ এই সুন্দর ভুবন ছেড়ে কবি মৃত্যুবরণ করতে চান না। তিনি ইচ্ছা প্রকাশ করেছেন মানুষের মনজয়ী রচনা সৃষ্টির মাধ্যমে সবার কাছে সমাদৃত হওয়ার। পৃথিবীর নরনারীর সুখ দুঃখ বিরহ যদি ঠিকভাবে তার সৃষ্টিতে ঠাঁই পায়, তবেই তিনি অমর হবেন। সৎ ও শুভকরণের মাধ্যমে তিনি মানব মনে অমর হয়ে থাকতে চান। কবিতাটিতে এই প্রত্যয়ই প্রতিফলিত হয়েছে। চমৎকার। জীবন তো একটাই, জীবনে নেতিবাচকতা পরিহারপূর্বক মহামানবের পদচিহ্ন অনুসরণ করে জীবন পাঠের দীক্ষা কবিতাটিতে উচ্চারিত হয়েছে। জীবন পাঠের দীক্ষা মানে জীবনে কেমনে চলতে হবে, সেই শিক্ষাটা এই কবিতা প্রকাশ পাইতে স্যার। যে জীবনে মানুষ বাঁচে কিসের জন্য স্যার? নিজের অস্তিত্ব টিকায় রাখার জন্য। সেটা মৃত্যুর আগে হইলে খাবার দাবারের মাধ্যমে, আর মৃত্যুর পরে আমাদের মহৎ কর্মের মাধ্যমে আমরা আমাদের অস্তিত্ব মানুষের মেমোরিতে টিকায় রাখতে পারি। কবি প্রকৃতির অপার সৌন্দর্য এবং মানুষের জীবনের প্রতি গভীর মমতা অনুভব করেন এবং এই সুন্দর জগৎ ছেড়ে চলে যেতে চান না। তিনি মানুষের হাসি কান্না, সুখ দুঃখের চিরন্তন প্রবাহের মাঝে বেঁচে থাকতে চেয়েছেন। শুধু দৈহিকভাবে বেঁচে থাকা নয়, এবং মানুষের সুখ দুঃখ সঙ্গীত রচনা করে বা মানুষের হৃদয়ে স্থান পাওয়ার মাধ্যমে অমর হয়ে থাকার ইচ্ছা তার ছিল। মিলল স্যার? আমার কথা মিলল? কবি চাইছে কি মানুষের মনে, স্মৃতিতে অমর হয়ে থাকতে, না মরতে। ওকে স্যার? যদি অমরত্ব নাও পান, তবুও তিনি সাধারণ মানুষের মাঝখানে নিজের স্থান করে নিতে চেয়েছেন, তাদের আনন্দ বেদনার সঙ্গী হয়ে থাকতে চেয়েছেন। কবিতাটিতে মানুষের জীবনের নশ্বরতা এবং একই সাথে মানুষের বেঁচে থাকার চিরন্তন বাসনাকে ফুটিয়ে তোলা হয়েছে। ক্লিয়ার স্যার? এই কবিতার মধ্যে কি স্যার? মানুষের জীবনের নশ্বরতা, মানুষ আসলে ফুরায় যাবে, এবং একই সাথে মানুষের বেঁচে থাকার চিরন্তন বাসনা, মানুষ যে বেঁচে থাকতে চায় সেই ইচ্ছা এখানে ফুটে উঠছে। ক্লিয়ার স্যার? মানুষ সহজে মরতে চায় না, কবি সাহেব সেটাও বলছে, এবং যদি না মরতে চান তার সলিউশন কি স্যার? মহৎ কর্মের মাধ্যমে মানুষের অন্তরে আশ্রয় নেওয়া। এটাও এই কবিতার মূল ভাব। ক্লিয়ার স্যার? খুবই সিম্পল না? খুব সুন্দর না স্যার? কবিতাটা কিন্তু খুব মিষ্টি। আমরা কবিতার একসময় রিডিং করবো সামনে, সেটা থাক, ওটা আলাদা ব্যাপার। আমরা এখন শব্দার্থে চলে যাই। দেখেন কি বলতেছে। সূর্য করে, আমি আগে একটা টপিকে পড়াচ্ছিলাম স্যার, কর শব্দের অর্থ হচ্ছে আলো। করের দুইটা অর্থ হয় স্যার, এই কর আবার এই কর, দুইটাই স্যার। একটা হয় আলো, আমার হাতের লেখাকে অ্যাভয়েড করেন, বাজে হাতের লেখাকে। আর একটা হয় স্যার হাত। আমি কিভাবে বুঝবো কোনটা হাত কোনটা আলো স্যার? এটা বাক্যে ব্যবহারের উপর। ক্লিয়ার স্যার? বাক্যে যদি সূর্য কর মানে কি? সূর্যের হাত তো আর না স্যার, সূর্যের আলো। আর আমি যদি বলি করতল মানে হাতের তালু, তখন স্যার কর মানে হচ্ছে হাত। ক্লিয়ার স্যার? এইবার দেখেন কি বলতেছিলাম স্যার, এই সূর্য কর মানে সূর্যের আলোতে বা সূর্যের কিরণে। কানন শব্দের অর্থ হচ্ছে বাগান। তুমি কোন কাননের গান আছে না রবীন্দ্রনাথের, তুমি কোন কাননের ফুল আছে না স্যার, ওইখান থেকে কানন শব্দ আসছে স্যার, মানে হচ্ছে বাগান। ক্লিয়ার স্যার? আগান অমর মানে যার মরে না, যার মৃত্যু সম্ভব না, সে কি স্যার? অমর মানে স্যার সৃষ্টি বলা যায়, মানে যে মরবে না স্যার। অমর মানে আসলে সৃষ্টি না, মানে যে কোনো মরবে না বা যে চিরস্থায়ী, তাকে বলা হয় হচ্ছে অমর। ক্লিয়ার স্যার? চিরস্থায়ী, সে হচ্ছে অমর। বুঝতে পারছেন স্যার? এবার সামনের দিকে আগাচ্ছি স্যার। ভুবন, ভুবন মানে হচ্ছে পৃথিবী। চমৎকার স্যার। লোভী মানে হচ্ছে লাভ করি। রচিত মানে হচ্ছে রচনা করা বা লেখা, রচনা করা, লেখার কি। চিরতরঙ্গিত মানে কি স্যার? তরঙ্গ মানে ঢেউ,
চিরতরঙ্গিত মানে সবসময় ঢেউ খেলতেছে এরকম। দেখেন কি বলতেছে, সর্বদা কল্লোল মানে ঢেউ, কল্লোলিত, সর্বদা ঢেউ হচ্ছে এমন, বা সর্বদা বহমান, সর্বদা বয়ে যাচ্ছে এমন। সঙ্গীত মানে গান, চমৎকার। অমর মানে মৃত্যু নেই, ওটাই স্যার, অমরটাই উল্টাপাল্টা চলে আসছে। অমর মানে মৃত্যু নেই, চিরজীব, চিরস্থায়ী, ক্ষয়হীন, চমৎকার স্যার। পুষ্প মানে হচ্ছে ফুল, চমৎকার। আর পুষ্প মানে পুষ্পিত বলা না স্যার, পুষ্প মানে ফুল। আর নব শব্দের অর্থ হচ্ছে নতুন। ক্লিয়ার? এই শব্দগুলো আমাদের এই প্রবন্ধের বা আমাদের এই কবিতার খুবই ইম্পর্টেন্ট কিছু শব্দ। এই শব্দগুলো পড়লে কিন্তু আপনাদের জ্ঞানমূলক এমসিকিউ অনেকখানি আগায় যায়। ক্লিয়ার স্যার? চমৎকার। আর কথা বাড়াবো না, আমরা ফিনিশিং টাচে চলে যাব। তার নাম হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। ওকে পাগলা? এই গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে আমরা মূলত কি পাবো বলেন তো স্যার? মূলত জ্ঞানমূলক প্রশ্ন এবং কিছু এক্সট্রা আলোচনা, যে এই কবিতাটা কই থেকে নেওয়া, কেমনে নেওয়া, কিভাবে নেওয়া, এই নিয়ে আলাপ স্যার। আসেন আমরা শুরু করি। দেখেন কি বলতেছে, সময় নষ্ট করব না। এক, প্রাণ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোরীয় কোমল কাব্যগ্রন্থ থেকে নেওয়া। ক্লিয়ার স্যার? এই বই থেকে নেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 1 নাম্বার। 2, প্রাণ কবিতাটি অক্ষর বৃত্তে ছন্দ রচিত। স্যার আমাদের ছন্দ 2-3 রকমের হয়, মূলত 3 রকমের। সেটা যদি মূলত মানে বেসিক্যালি স্যার, ক্লিয়ার? একটা হচ্ছে মাত্রাবৃত্ত, একটা অক্ষরবৃত্ত, আর একটা স্যার হচ্ছে পয়ার ছন্দ। ক্লিয়ার স্যার? তো মাত্রাবৃত্ত, পয়ার ছন্দ আসলে অক্ষরবৃত্তের একটা বাচ্চা, মাত্রাবৃত্তের বাচ্চা না স্যার। বা আরো যদি সহজে বলি, অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ আর গদ্য ছন্দ, এই 3টা ছন্দই বেসিক্যালি হয় স্যার। ওকে? তো এইটা অক্ষরবৃত্ত ছন্দে লেখা প্রাণ কবিতাটা, এবং এইটা একটা সনেট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। 3, ভাবার্থকে উপজীব্য করে প্রাণ কবিতার নামকরণ করা হয়েছে। স্যার এটার যে মূল ব্যাপার, মানুষের প্রাণ কেন বাঁচতে চায়, সেই ভাবার্থের উপজীব্য, এটার এই মূল ধরে নিয়ে এই কবিতার নামকরণ করা হয়েছে। ক্লিয়ার স্যার? এইবার প্রাণ কবিতার প্রতিটি চরণ 2 পর্বে বিভক্ত। স্যার প্রাণ কবিতার মোট চরণ সংখ্যা 2টা পর্বে বিভক্ত, যেটা সনেট আগেই বললাম। চতুর্দশপদী কবিতা, এর প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, একটা পর্ব। লাস্ট 6 লাইনকে বলা হয় ষষ্ঠক, আরেকটা পর্ব। ক্লিয়ার স্যার? এইবার দেখেন, আর এটা ছাড়াও স্যার প্রাণ কবিতা এখানে বলতে প্রতিটি চরণ, প্রত্যেকটা দেখবেন একটা মাঝখানটা ভাগ থাকে স্যার। ক্লিয়ার? হ্যাঁ, মরিতে চাহি না এ সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। মানে আসলে স্যার পুরো কবিতাটা আসলে মোট 2টা 8টা 6টা 2 পারে ভাগ করা স্যার। আবার লাইনের মধ্যে কিছু কিছু গ্যাপ এখানে এক্সিস্ট করে। এবার প্রাণ কবিতা প্রতিটি চরণ 2 পর্বে বিভক্ত বললাম। রূপশ্রেণীর দিক থেকে প্রাণ কবিতাটি গীতি কবিতা। স্যার রূপশ্রেণী মানে চেহারার দিক থেকে স্যার প্রাণ একটা গীতি কবিতা। ক্লিয়ার স্যার? মানে গীতি কবিতা বলতে যেই কবিতায়, ভালো করে বোঝেন, যেই কবিতায় কবির ব্যক্তিগত চিন্তার ভাব হচ্ছে, গীতি মানে গান, যদিও গীতি কবিতা মানে লিরিক, মানে গানের কথা, কিন্তু সব গানের কথা গীতি কবিতা না। কবি সাহেব বলতেছে কি, যে যেই কবিতায় কবির ব্যক্তিগত ভাব প্রকাশিত হয়, উচ্ছ্বসিত হয়, তাকে আমরা বলি গীতি কবিতা। ক্লিয়ার? প্রাণ কবিতায় কবি নিজে যা চিন্তা করেন তা এখানে প্রকাশ পাইছে, তাই প্রাণ কবিতা একটি প্রকৃত গীতি কবিতা। চমৎকার। সঙ্গীতের কুসুম বলতে রবীন্দ্রনাথ ঠাকুর মহৎ সৃষ্টিকর্ম বুঝিয়েছেন। কুসুম শব্দের অর্থ হচ্ছে ডিমের কুসুম না স্যার, কুসুম মানে ফুল। সঙ্গীতের কুসুম মানে সঙ্গীতের ফুল বলে রবীন্দ্রনাথ তার মহান কাজগুলোকে বোঝানোর চেষ্টা করছেন। এবার প্রাণ কবিতায় কবি সুখ দুঃখ দিয়ে সঙ্গীত গাইতে চেয়েছেন। প্রাণ কবিতায় কবি কি করতে চেয়েছেন প্রশ্ন হতে পারে। কবি সুখ দুঃখ, কার সুখ দুঃখ? সাধারণ মানুষের সুখ দুঃখ দিয়ে সঙ্গীত রচনা করতে চাইছেন, যাতে মানুষ, সাধারণ মানুষের সুখ দুঃখেরটা রিলেট করতে পেরে ওই সুরের ফুলগুলো স্যার, সুখ দুঃখের সঙ্গীতটা স্যার সে সংগ্রহে রাখতে পারে, তুলে রাখতে পারে। ক্লিয়ার স্যার? এইবার বিচিত্র প্রবন্ধ গ্রন্থটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার স্যার? রবীন্দ্রনাথের বিখ্যাত প্রবন্ধের বই হচ্ছে বিচিত্র প্রবন্ধ, লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জ্ঞানী কথা, কবি মানুষের মাঝে অমর আলয় রচনা করতে চেয়েছেন। কেন স্যার অমর আলয় রচনা করতে চেয়েছেন? এই কারণে, মানুষের মাঝে, যাতে উনি মৃত্যুর পরও ওনার নাম মানুষের বুকে টিকে থাকে। ক্লিয়ার স্যার? যাতে ওনার নাম টিকে থাকে, মানুষ যাতে তাকে ভুলে না যায়, তার শরীর ফুরায় যাক, তার নাম, তার কর্ম যাতে না ফুরায়, তাই কবি মানুষের মাঝে অমর আলয় রচনা করতে চেয়েছেন। এবং শেষ গুরুত্বপূর্ণ টপিক, কবি মানব হৃদয়ে সৃষ্টির মাধ্যমে ঠাঁই পেতে চেয়েছিলেন। কবি কিভাবে মানুষের মনের মধ্যে স্থায়ী হতে চাইছিলেন স্যার? সৃষ্টির মাধ্যমে। তিনি চান তার কাজের মাধ্যমে মানুষের বুকে, মানুষের মনে, মানুষের স্মৃতিতে স্থায়ী হয়ে থাকতে, যাতে ওনার মৃত্যুর পরও ওনার শরীরে ফুরায় যাক, ওনার নাম যাতে না ফুরায়, যাতে উনি এক রকমের ভাববাদী অমরত্ব লাভ করতে পারেন। তাই কবি মানুষের হৃদয় সৃষ্টির মাধ্যমে ঠাঁই পেতে চেয়েছিলেন। ক্লিয়ার স্যার? এই গেল আমাদের প্রাণের গুরুত্বপূর্ণ তথ্য, গেল আমাদের শব্দার্থ, গেল মূলভাব এবং কবি পরিচিতি। এই 4টা বিষয় আপনি জানার কারণে পুরো টপিকটা কি প্রাণের, তা আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে গেলেন। এরপর আমাদের বাকি থাকে সৃজনশীল, এমসিকিউ, এই আলাপগুলা। সুতরাং এই আলাপটা আপনি দেখলে পুরো কবিতা সম্পর্কে একটা আইডিয়া আপনার চলে আসবে। বাকি যে আলাপগুলো বাকি, ইনশাল্লাহ খুবই দ্রুত আমরা কি করব স্যার, সৃজনশীল এবং এমসিকিউ সেই আলাপগুলো চলে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, আবার দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।